সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আজকে লাইভ ক্লাসে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভ ক্লাস অ্যাডজাস্টমেন্ট লাইভ ক্লাস। আমরা গত ক্লাসে যে পর্যন্ত করেছিলাম আমরা ঠিক তারপর থেকে আজকে স্টার্ট করব। আমরা গতদিন কোন অঙ্ক করছিলাম? কোনটা? আচ্ছা, বাসার কাজ কি কেউ করছেন? বাসার কাজ দিছিলাম কয়েকটা করছি, সব এন্ট্রি করি নাই। এটা তো ফাঁকিবাজি, আর কোনো কিছু হলো? তাই একটু সময় লাগতেছে তো। করছিলাম কিন্তু হয়েছে কিনা বুঝবো কিভাবে? করলেই হলো, বোঝার দায়িত্ব কি তো আমার। ভাইয়া, 4টা এন্ট্রি, 6টার ভিতরে 4টা এন্ট্রি করছি ভাইয়া, এখন হয়েছে কিনা জানি না। আমরা স্টার্ট করব প্রবলেম নাম্বার 8। তার আগে আমি একটু রুলসের পেজটা থেকে একটু ঘুরে আসি। আমি কয়েকটা কথা একটু তোমাদের দিয়ে একটু রিপিট করাই নিব। আচ্ছা বলো, বকেয়া খরচে যাবে দেখি। আমি বলবো? না, সবাই বলো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট খরচ না ভাইয়া? আমি বলছি বকেয়া খরচ। ও প্লিজ সরি ডেবিট এক্সপেন্স আর পেয়েবল। এক্সপেন্স আর পেয়েবল, আমার স্ক্রিনে যেটা আছে তাই মনে করো না যে আমি এটা শো করছি মানে এটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, আচ্ছা তারপরে বলো যে বকেয়া আয়। অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল টু রেভিনিউ সার্ভিস রিসিভেবল আর রেভিনিউ রেভিনিউ। ক্রেডিট। আচ্ছা তারপরে বলো যে নোটস পেয়েবল, বন্ডস পেয়েবল এর উপর সুদ। ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তারপরে নোট রিসিভেবল, বন্ড রিসিভেবল, ইনভেস্টমেন্ট এগুলোর উপরে যদি সুদ হয়। ইন্টারেস্ট রিসিভেবল ইন্টারেস্ট রেভিনিউ এই পাঁচটা ইন্টারেস্ট অনলি, রেভিনিউ। হ্যাঁ অনলি পাঁচটা জাবেদা। তারপরে এই জাবেদাটা হচ্ছে কমন জাবেদা, ঠিক আছে? এই অবচয় জাবেদাটা এটা হচ্ছে সব সময় থাকে। অবচয় জাবেদা কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ব্র্যাকেটে একটু নাম লিখে দিতে হবে কার উপরে অবচয়টা, ঠিক আছে? আচ্ছা, এই জাবেদাটা, এই পাঁচটা জাবেদা আমাদের যদি মুখস্থ থাকে আমরা পরীক্ষার সময় কমপক্ষে 3টা জাবেদা কমন পাবো। হ্যাঁ, এই পাঁচটা থেকেই। কোন তিনটা? যে কোনো আমরা পাঁচটা জাবেদা মুখস্থ করাইছি না, যে এই যে নোটস পেবেল, বন্ডস পেবেল, যে সিরিয়ালি যে মুখস্থ লিখছিলাম, এই পাঁচটাই যদি তোমার মুখস্থ থাকে তুমি পরীক্ষায় কমপক্ষে 3টা কমন পাবা। আচ্ছা আমরা একটু চলে যাব। আচ্ছা এইখানে আমাদের একটু কথাবার্তা ছিল। আচ্ছা এই লাইনটা একটু ভালোভাবে পড়বো। কোনো মাসের পূর্বে যদি অন অ্যাট অ্যাসফর থাকে তাহলে সেটা কয় মাসের অঙ্ক হবে? এক মাসে। কিন্তু যদি ব্যতিক্রম হচ্ছে যদি ডিসেম্বর বলে তাহলে এক বছর। তাহলে 1 বছর। ডিসেম্বর বললেই হচ্ছে 1 বছর। আচ্ছা আমরা অঙ্কে চলে যাব। আজকের অঙ্কটা দেখো, এই যে রেকর্ড। প্রথমত অঙ্ক পাওয়ার সাথে সাথে তুমি হেডিংটাকে পড়ে নিবা আর রেকর্ডটাকে পড়ে নিবা। রেকর্ডে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং, প্রিপেয়ার দ্য অ্যানুয়াল অ্যাডজাস্টিং, অর্থাৎ বাৎসরিক যে অ্যাডজাস্টিং করতে। এখানে কিন্তু বলেই দিছে, দেখছো? এই যে অ্যানুয়াল শব্দটা বলে দিছে না? হ্যাঁ, তার মানে এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা 1 বছর। যদি এটা নাও বলা থাকতো তাহলে আমরা দেখতাম যে আমার এই অ্যাডজাস্টমেন্টটা কবে করতে বলছে? ডিসেম্বর 31। তাই ডিসেম্বর 31 থাকলে কত দিনের হবে? 1 বছর। 1 বছর। তার মানে আজকে আমরা যে অঙ্কটা করব সেটা 1 বছরের। খাতা একটা সুন্দর করে একটা ছক করে ফেলো। হয়ে গেছে ভাই। করছি। হ্যাঁ, আমারও অলরেডি করা আছে, আমি রেডি করে রাখছি তোমাদের জন্য। আচ্ছা সবাই, হ্যাঁ হ্যাঁ তাহলে সবাই করো, আমরা ওয়েট করছি, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা অঙ্কে চলে যাব। ফার্স্টলি দেখে নিব অঙ্কের নাম কি আছে। টমস লন্ড্রি কোম্পানি। তার মানে লন্ড্রি কোম্পানি মানে এর কাজ কি বলো তো? আয়রন করা, কাপড় চোপড় ধোয়া, পরিষ্কার করা। তার মানে এ যদি কোনো সেবা দেয়, মানে এ যদি কোনো লন্ড্রির কাজ করে, তার মানে এর সেবার নাম কি? মানে এর সেবাটাই হচ্ছে কাপড় ধোয়া নাকি, বা কাপড় আয়রন করা এর কাজ। আচ্ছা, তার মানে কোম্পানির নাম দেখে বোঝা যাবে যে তার কাজের ধরনটা, ঠিক আছে? আচ্ছা আমরা চলে যাব, তারপরে লিখবো যে টম লন্ড্রি কোম্পানি। তার মানে আমরা লিখে ফেলি, কোম্পানি নামটাকে লিখে ফেলি টম। নামটাও তো অনেক সুন্দর। হ্যাঁ, টমস লন্ড্রি কোম্পানি। তারপরে আমরা লিখবো জেনারেল জার্নাল, ব্র্যাকেটে লিখবো অ্যাডজাস্টমেন্ট। এই ফরম্যাটটুকু কিন্তু সবাই মাথায় রাখবা, ঠিক আছে? আর উপরে নাম ঠিকানা যদি কেউ না লেখো, শুধু অঙ্ক করে যাও, নম্বর কিন্তু 2 পাবা। আজকের অঙ্কের নাম্বার হচ্ছে কত দেখছিলাম? 8 নাম্বার মেবি, 8 নাম্বার মেবি। হ্যাঁ ভাইয়া এই জার্নাল শেষে কি আমাদের যোগ করে যোগফল দেখানো লাগবে?
যোগফল দেখালেও হবে, না দেখালেও হবে। জাবেদা যোগফল বাধ্যতামূলক না। আচ্ছা, প্রথমত আমাদের এই যে বক্স দেওয়া আছে, মানে এখানে বক্স বলে না, খেয়াল রাখো আমার অ্যাডজাস্টমেন্ট এখানে কয়টা বলো তো? 5টা। এই যে অ্যাডজাস্টমেন্ট, 5টা। এই 5টা অ্যাডজাস্টমেন্ট বাদে যদি কোনো অতিরিক্ত কোনো তথ্য দেওয়া থাকে, তার মানে এই যে অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, রেন্ট দেওয়া আছে, ইকুইপমেন্ট, এই অতিরিক্ত তথ্য দেওয়া থাকা মানেই হচ্ছে ধরে নেবা এটা ট্রায়াল ব্যালেন্স। বুঝছো আমার কথা? জি। তার মানে এরকম অতিরিক্ত কোনো তথ্য থাকলেই মনে করে নেব ওটা কি ট্রায়াল ব্যালেন্স। তার মানে ট্রায়াল ব্যালেন্স Trial. ধরেই আমরা অঙ্ক শিখতেছি, আমরা এখন ট্রায়াল ব্যালেন্স ছাড়া কোনো অঙ্ক করিনি, আমরা সেটা পরে শিখব। আমরা ফার্স্ট এন্ট্রি পড়ে ফেলবো, দ্য ব্যালেন্স ইন দ্য প্রিপেইড রেন্ট। আচ্ছা, প্রিপেইড রেন্টের একটা ব্যালেন্স অ্যাকাউন্ট ইজ ফর 1 ইয়ার পিরিয়ড, অর্থাৎ এটা ফর কত দিনের জন্য? 1 ইয়ার। 1 ইয়ার মানে কত মাস? 12 মাস। 12 মাস। তার মানে 12 মাসের বিগিনিং, এটা শুরু হয়েছে কবে থেকে? জুলাই মাসে। জুলাই জুলাই 1। কয় তারিখ? এই ডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। জুলাইয়ের 1 তারিখ। আচ্ছা, জুলাইয়ের 1 তারিখ। তার মানে আমরা দেখে নিলাম যে একটা প্রিপেইড রেন্ট সেটা 1 বছরের জন্য। তার মানে 1 বছর মানে এখানে বোঝানো হচ্ছে এর মেয়াদকাল। তার মানে এটা শুরু হয়েছে কবে বলো তো? জুলাই 1-এ। জুলাইয়ের 1 তারিখ। তাহলে বলো তো প্রিপেইড মানে তো অগ্রিম, তাই না? প্রিপেইড মানে কি? জি ভাই। অগ্রিম। তাহলে এই অগ্রিমটার মেয়াদ শেষ হবে কবে? শুরু হয়েছে জুলাই 1। ডিসেম্বর 31। সামনের বছর জুলাইতে শেষ হবে না? জুলাই 1 তারিখ। জুন 30-এ শেষ হবে। বুঝছো? জুন 30-এ যে হ্যাঁ, এটা কত সালের অঙ্ক? এটা 8 নাম্বার। না ভাই, এটা কত সালের অঙ্ক তাই বলতেছি। 10 সালে, যে 2010 সাল। ও আচ্ছা। আমার কথা বুঝছো? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আমার কোশ্চেন হচ্ছে প্রিপেইডটা এটা 1 বছরের জন্য, তার মানে এটা 1 বছর চলবে অগ্রিমটা। সেটা শুরু হয়েছে কবে থেকে? জুলাই 1। তার মানে একটু বলো তো তাহলে শেষ হবে কবে? মানে এর মেয়াদকাল শেষ হবে কবে? জুন 30-এ। 2011 সালে জুনের 30 সামনের তারিখ। বছর জুলাই। হ্যাঁ, জুন 30-এ যে শেষ হবে। এখন আমরা যে কাজটা করব, আমাদের কাজটা হবে যে এই অঙ্কটা যেহেতু করছি, আমাদের যে টেকনিক বা আমাদের যে রুলস অনুযায়ী এখানে বলা আছে প্রিপেইড রেন্ট, তার মানে প্রিপেইড বলা আছে। প্রিপেইড বলা থাকলে ট্রায়াল ব্যালেন্স দেখবো নাকি দেখবো না? দেখবো। আচ্ছা, এই যে দেখো এই যে প্রিপেইড রেন্ট আছে, তার প্রিপেইড রেন্ট আছে মানে কি? Prepaid. সম্পদ হিসেবে আছে। কোন জিনিস জি। খরচের আগে যদি প্রিপেইড লেখা থাকে তাহলে সেটা সম্পদ থাকবে, ঠিক আছে? তার মানে এটা কি কোন হিসেবে আছে? সম্পদ না খরচ হিসেবে? সম্পদ। তাহলে যদি কোনো কিছু সম্পদ হিসেবে থাকে, আমার জাবেদা হবে কার? খরচের। খরচের জাবেদা হবে। তাহলে মানে খরচের জাবেদা হবে। তাহলে হ্যাঁ, তার এটা হচ্ছে 2010 সালে, সরি 2010, এটা হচ্ছে কি মাসের অঙ্ক? ডিসেম্বর, তাই না? ডিই, সরি, ডিসেম্বর 31 দিয়ে দিলাম। 1 নম্বর। আর আমরা এখানে তাহলে খরচ, তাহলে আমরা জাবেদা লিখবো রেন্ট। রেন্ট রেন্ট এক্সপেন্স। এক্সপেন্স, ইএক্স, রেন্ট এক্সপেন্স, বানান ভুল গেছে মেবি। হ্যাঁ, এক্সপেন্সে তাহলে প্রিপেইড রেন্ট। রেন্ট এক্সপেন্স ডেবিট হবে। আর কি হবে? প্রিপেইড রেন্ট। প্রিপেইড রেন্ট। হ্যাঁ, প্রিপেইড রেন্ট। এখন আমরা একটু সরাই দিব, যেহেতু আমাদের এটা হচ্ছে ক্রেডিট এন্ট্রি। ক্রেডিট এন্ট্রি করতে গেলে আমরা একটু জাস্ট একটু সরাই দিব ডান সাইডে। তোমাদের করা হয়ে গেছে না? জি ভাই। আচ্ছা, এখন এই জাবেদাটা সম্পদ না খরচের? খরচের। তাহলে টাকাটাও বসবে কার? এখানে টাকা বসবে কার? খরচ। খরচের। আচ্ছা, আমরা একটু ইজি মেথডে বের করার ট্রাই করব, তারপরে আমরা অন্য মেথডে যাব। আচ্ছা, এটা শুরু হয়েছে কবে থেকে? জুলাই জুলাই 1। আর তুমি অঙ্ক করতেছো কবে? ডিসেম্বর 31। ডিসেম্বর 31। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গোনো, তাহলে দেখো তুমি খরচটা পেয়ে যাবা। কয় মাস হয়? 5 মাস। জুলাই, 5 আগস্ট, মাস। সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস নভেম্বর, হবে। ডিসেম্বর, 6 মাস হয়। 6 মাস। আচ্ছা। আমি আবারও একটা কথা বলছি, খেয়াল রাখো। আমি অঙ্ক যদি ডিসেম্বরের 1 তারিখে করতাম, তাহলে কিন্তু 5 মাস হতো।
বুঝছো আমার কথা? জি ভাইয়া। যেহেতু ডিসেম্বর 31 করতেছে, তার মানে আমরা কাউন্টে অর্থাৎ গণনার ভিতরে পুরো ডিসেম্বর মাসটা নিয়ে আসবো। তার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে ডিসেম্বর মাসও ধরবো যেহেতু ডিসেম্বরের লাস্টে করছি। তার মানে কয় মাস খরচ হয়েছে? 6 মাস। 6 মাস। তার মানে আমরা একটু ক্যালকুলেশন দেখাই দিতে পারি এখন। এটা টোটাল আছে কত টাকা? 7,200 টাকা। ভাইয়া মাসের হিসাবটা আবার একটু বুঝাবেন? এখানে আমরা লিখব 7,200 টাকা। 200 টাকাকে আমরা ভাগ দিব 12। কেন 12 দিব বলো তো? এক এক বছর বছর। 12 মাসের, অর্থাৎ যে কয় মাসে থাকবে সেই কয় মাস দিয়ে ভাগ। আর আমাদের খরচ হয়েছে কেবল কয় মাস? 6 মাস। 6 মাস। তার মানে সরি, হ্যাঁ, তার মানে এটা করলে হ্যাঁ, আসবে মাসে হচ্ছে 3600 টাকা। এখন যদি কেউ এটাকে চায় যে 7200 ভাগ 2 দিলেও হবে। হ্যাঁ বুঝছি, আমি আসছি। আচ্ছা, তার মানে এখানে লিখবা টু অ্যাডজাস্ট Rent রেন্ট expense. এক্সপেন্স অ্যাড টু অ্যাডজাস্ট এখানে তোমরা একটু লিখে নাও, আমি মুখে বলছি। টু অ্যাডজাস্ট রেন্ট এক্সপেন্স। মাসের হিসাবটা 6 মাস। আচ্ছা, আমি দেখি এই কোশ্চেনটা তোমরা কতটুকু বুঝতে পারছো, আমি একটু খেয়াল করি। আমি ওখানে টাইম লাইনটাই লিখবো। ওখানে শুরু হয়েছিল কবে থেকে? জুলাই জুলাই 1 এক। আমি আগের টাইম লাইনে চলে যাব। জুলাই 1, এটাকে কাট করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এই হচ্ছে টাইম লাইন, তাই না? জুলাই থেকে শুরু আর জুনে শেষ। এখন মনে করো এই অঙ্কটায় যদি আমি অঙ্ক করতাম ফেব্রুয়ারি মাসে, খেয়াল রাখো কিন্তু অঙ্ক করতেছি কোন মাসে? ফেব্রুয়ারিতে। সেক্ষেত্রে আমার কয় মাস খরচ হতো? 2 মাস 8 মাস। 8 মাস 8 মাস। 10 মাস আবার হয়েছে 8 মাস। 8 মাস হতো। বুঝছো না বোঝো নাই? জি ভাইয়া। আমি অঙ্ক করতেছি আমি ডিসেম্বরে না, অঙ্ক করতেছি ফেব্রুয়ারির শেষে। তার মানে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গুনবো। তার মানে এখানে কয় মাস হয়? 8 মাস। কিন্তু আমার কোশ্চেনটা এটা না, আমার কোশ্চেন এখানে না। আমার কোশ্চেন হচ্ছে এই যে যে জাবেদাটা দিলাম আমি, এখানে কার জাবেদা দিছি বলো তো? সম্পদ না খরচের? খরচের যাবে না। খরচের জাবেদা দিছি। যদি খরচের। যদি খেয়াল রাখো এইখানে প্রিপেড শব্দটুকু এইটুকু বলা নেই, শুধু রেন্ট বলা আছে। কি বলা আছে? তাহলে সম্পদের যাবে। রেন্ট রেন্ট মানে তাহলে ব্যয়। সম্পদের যাবে। তাহলে এটা কোন হিসেবে থাকবে? ব্যয়, এটা ব্যয়, ব্যয়। ব্যয়। অর্থাৎ ব্যয় হিসেবে থাকলে আমি জাবেদা দিতাম কার? সম্পদের। সম্পদের। যদি সম্পদের জাবেদা সম্পদের। হতো তাহলে জাবেদা দাঁড়াতো মেবি প্রিপেইড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এখন আমার কোশ্চেন হচ্ছে এই টাইম লাইন অনুযায়ী যদি আমি করি তাহলে আমার সম্পদের জাবেদা যদি দিই তাহলে আমি কয় মাসের টাকা বসাবো? 4 মাসের। 4 মাসের টাকা। বুঝছো আমার কোশ্চেন? 4 মাস। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের মূল অঙ্কে চলে যাব। আমাদের মূল অঙ্কটায় চলে যাব আজকে। আমাদের অঙ্কটা করতেছিলাম কবে? ডিসেম্বরে। জি ভাইয়া। যদি ডিসেম্বরে করি সেক্ষেত্রে যদি আজকের অঙ্কটায় যদি আমরা সম্পদের জাবেদা দিতাম তাহলে আমাদের এখানে কয় টাকা বসতো? এখানে 3600 টাকাই বসতো। 3600 টাকাই বসতো, কারণ 6 মাস খরচ হলে আরো 6 সম্পদ মাসের। থাকে কয় মাস? 6 মাস 6 সম্পদ মাসই 6 থাকে। মাস, তার মানে কোনো সম্পদ। চেঞ্জ হতো না, টাকার অ্যামাউন্টেও কোনো চেঞ্জ হতো না। যদি এখানে প্রিপেইডটাও যদি লেখা নাও থাকতো তাও কিন্তু জাবেদা মানে টাকা একই উঠতো। বুঝছো আমার কোশ্চেন? জি জি ভাইয়া। জি ভাইয়া। তারপরেও বাসায় একটু রিসার্চ করবো, আশা করি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমরা 2 নাম্বারটা চলে যাব আজকে। 2 নাম্বারে আছে দ্য ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ। ইকুইপমেন্ট মানে কি? যন্ত্রপাতি। 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 পারচেজ মানে কি? ক্রয় ক্রয় করা বা কিনে নেওয়া। আমরা কিনছি, কবে কিনছি? জুলাই এক। জুলাই 1। এই ডেট থাকলেই মনে করবে এখানে কোনো প্যাস আছে। বুঝছো? এই এটা আসলে অ্যাডজাস্টমেন্ট মানেই হচ্ছে ডেট থাকলে বুঝবা যে এখানে কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, আমরা একটু পড়ে নিলাম যে এটা হচ্ছে আমাদের ক্রয় করা হয়েছে জুলাই 1। ইজ দ্য এক্সপেক্টেড মানে এটা প্রত্যাশা করা হচ্ছে টু হ্যাভ এ ইউজফুল লাইফ ইন 6 ইয়ার। কয় বছর?
ছয় 6 বছর। বছর। 6 বছরে আমরা মনে করছি 6 যে বছর। এটা থেকে আমরা প্রত্যাশা করছি এই ইকুইপমেন্ট যেটা আমরা কিনছি জুলাই 1 এবং সেটা আমরা এক্সপেক্টেড লাইফ অর্থাৎ তার প্রত্যাশিত জীবনকাল মেয়াদ মনে করছি সেটা 6 বছর পর্যন্ত আমরা ইউজ করতে পারবো উইথ এ স্যালভেজ ভ্যালু অফ টাকা আছে 18,000, এটা স্যালভেজ ভ্যালু আছে 18,000 টাকা। হ্যাঁ 18,000 টাকা, এটা স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এখন প্রশ্ন, আমরা রুলসের পেজে একটা জিনিস লিখেছিলাম, আমরা অবচয়ের জাবেদাটা জি চলে ভাইয়া যাব। একটা সূত্র। জি ভাইয়া লিখছেন এই যে না। লিখছিলাম যে দেখো যে সম্পদ, সম্পদের পাশে যদি একাধিক বছর থাকে, কিসের পাশে? সম্পদ। সম্পদ বলতে যে কোনো সম্পদের সম্পদ হতে পাশে। পারে। তার মানে দেখো এই যে যে আমাদের যে সম্পদটা আছে, সম্পাদক। এই যে ইকুইপমেন্টটা কি আমার সম্পদ না? জি ম্যাম। এই সম্পদ এবং এই সম্পদে এই যে একাধিক বছর, এটা 6 বছরের জন্য বলা হচ্ছে, তার মানে নিঃসন্দেহে এটা একটা অবচয়ের জাবেদা। আর অবচয়ের মুখস্থ জাবেদা কি? Depreciation expense and accumulated depreciation expense. accumulated depreciation credit। তাহলে লিখে ফেলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আর ভিতরে আমরা একটু সিরিয়াল নাম্বার দিয়ে আসবো, আমি আগেরটাও দিতে ভুলে গেছি, তোমরা একটু দিয়ে দিবা সিরিয়াল নাম্বারটা। এ নাম্বার ওখানে কি এবিসিডি আছে? আমি খেয়াল করিনি, নাকি 1 2 আছে? 1 2 দেওয়া। আচ্ছা যা দেওয়া থাকবে ওইটা দেবো আমরা, ঠিক আছে। তার মানে আমরা লিখব ডেপ্রি ডেপ্রিসিয়েশন, সরি বানান ভুল লিখেছি আমি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আর লিখবো আমরা Accumulated depreciation expense. অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ব্র্যাকেটে লিখে দিব আমরা, সরি আবারও ডেপ্রিসিয়েশন বানানটা ভুল লিখলাম। equipment। হ্যাঁ লিখবো ইকুইপমেন্ট। এখন এখানে যে ঝামেলাটা, আমরা অবচয়ের জাবেদাটা কমপ্লিটলি ভাবে লিখে ফেললাম। এখানে যে ঝামেলাটা আসলো সেটা হচ্ছে আমরা দেখতে হবে, আমাদের কোশ্চেনটার দিকে আবারও তাকাতে হবে। অঙ্ক করতেছি কবে বলো তো? 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর। আর আমি সম্পদ কিনছি কবে? জুলাই 1 তারিখ। তাহলে জুলাই 1 তারিখে কিনছি, আর আজকে ডিসেম্বর 31, তার মানে আমি কয় মাস ইউজ করছি? 6 মাস। 6 মাস। 6 মাস। তার মানে আমার এখানে অপচয় হবে অনলি 6 মাসের। বুঝছো না বোঝো নাই? বুঝি ভাই। হ্যাঁ বুঝছি ভাইয়া। এখন আবার কেউ ভাইয়া এই 18,000 ভাইয়া এখন আবার ভাইয়া এই 18,000 কি 6 বছরের টাকা? আচ্ছা আমাকে শেষ করতে দাও। না এখন না, এটা তো একটা সূত্র। আচ্ছা আমাকে শেষ সূত্র, করতে হ্যাঁ দাও। সরলরৈখিক পদ্ধতির সূত্র। হ্যাঁ এখানে আমার একটু জিনিস একটু খেয়াল রাখতে হবে, কেউ আবার এই গদ বাঁধা মুখস্থ নিয়মটা মনে রেখো না। যেমন আমরা গত ক্লাসের অঙ্কটায় যেমন করেছিলাম, অঙ্কর মেয়াদ ছিল 1 মাস, অঙ্কের মেয়াদ ছিল 3 মাস, অবচয়ে ধরছিলাম 3 মাস। অঙ্কের মেয়াদ ছিল 1 মাস, অঙ্কর অবচয়ে ধরছিলাম 1 মাস, কিন্তু এখানে অঙ্ক কয় মাস? 1 বছর। কিন্তু এখন আমি সেই গদ বাঁধা নিয়মে চলে যাবো না, যেহেতু 1 বছর অবচয় 1 বছর হবে এমন না কিন্তু। ইকুইপমেন্ট যেদিন থেকে কিনবো আর যে পর্যন্ত ইউজ করব সেই পর্যন্ত অবচয়। বুঝছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ আমাকে শেষ করতে দাও। এখন একটু খেয়াল রাখো, যেহেতু এটা অবচয়ের জাবেদা, যেহেতু আমাদের একটু খেয়াল রাখতে হবে এই অবচয়টা আমাদের শুরু হয়েছে কবে থেকে? জুলাই 1 আর অঙ্ক করতেছে ডিসেম্বর 31, তার মানে অনলি 6 মাসের অবচয়। এখন এখানে অবচয়ের রেট কোনো দেওয়া নাই, অর্থাৎ অবচয়ের কোনো পার্সেন্টের দেওয়া নাই যে এটা কত পার্সেন্ট হারে অবচয় হচ্ছে, এমন কোনো কিছু দেওয়া নাই, শুধু এর একটা লাইফ টাইম দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা একটু দেখব স্যালভেজ ভ্যালু যেটা থাকে অল টাইম মূল ভ্যালু থেকে বাদ যাবে, এটা নিয়ম। সূত্রটা হচ্ছে এমন, অবচয়ের সূত্রটা হচ্ছে এমন, ডেপ্রিসিয়েশন যদি কখনো সূত্র দিয়ে করতে হয় তাহলে টোটাল কস্ট মাইনাস সেল বেস ভ্যালু থাকলে সেটা বাদ দিতে হবে। সেটা কখনো স্কার্প ভ্যালু Lifetime নামে থাকতে দিয়ে। পারে, সেখানে স্কার্প ভ্যালু থাকতে পারে, এখানে রেসিডুয়ালস ভ্যালু থাকতে পারে, যেটার বাংলা অর্থ ভগ্নাবশেষ মূল্য, আর ভাগ হবে লাইফ টাইম দ্বারা। তার মানে আমরা এখানে ক্যালকুলেশনে চলে যাব, আমরা এখানে ক্যালকুলেশনে যাব, তার আগে কোশ্চেনটা দেখে আসব। এখানে ইকুইপমেন্টের ভ্যালু ছিল 90,000। 90,000 তার মানে আমরা মাইনাস 18,000 এখানে চলে যাব 90,000 Minus টাকা 18,000 থেকে
মাইনাস দিব 18,000, আমাকে একটু হেল্প করবা, কত টাকা হয়? 72 আচ্ছা 90, তার মানে 80, কত 72,000। 72,000 হ্যাঁ 72,000, এই 72,000 টাকা কত বছরের টাকা? 6 বছর 6 6 বছর। বছর। এখন ইজিলি আমি করতে পারি, আমি একেবারে ইজিলিও করতে পারি। 6 বছর মানে কয় মাস, মাসে কনভার্ট করে নাও তো। ভাইয়া এটা টোটালটা বের 72 হয়ে মাস ভাগ 2 দিয়ে করতে হ্যাঁ পারি না? হ্যাঁ হবে, তাহলে কোনো 6 সমস্যা মাসে নেই। বের হয়ে গেল। 72 মাস 72 মাস, সেটা দিয়েও করতে পারো। তাই আমরা একেবারে সহজ মেথডে চলে যাব। এটা হচ্ছে 6 মাস, তার মানে এটা সরি 6 বছর, তার মানে একে আমরা ভাগ দিব হচ্ছে 6, ভাগ 6 গুণ দিব হচ্ছে ভাগ 6 দিলে যেটা আসবে সেটা হচ্ছে 1 বছর, 12,000 ভাগ 6 দিলে আসবে হচ্ছে কত, সমান সমান করলে 12,000 12,000। এটা বেরোলো আমার 1 বছরের। একে আবারে ভাগ ভাগ দিব 12, সরি 12 6,000 টাকা গুণ দিব 6। ক্যালকুলেশনটা 6,000 টাকা একটু লম্বা, বুঝছো কিনা? 6,000 টাকা ক্যালকুলেশন ভাইয়া শুধু ভাগ 2 দিলে হবে না? হ্যাঁ হবে, কিন্তু ভাগ 2 মেথডটা সব জায়গায় ইউজ করা যায় না, ঠিক আছে? ভাই এখানে 12,000 সাথে আবার 12 ভাগ দিয়ে 6 বুঝিনি। মূল কথা এই 6 দিয়ে ভাগ দিলে 12,000 টাকা কয় বছরের টাকা? 6 বছরে। ও তারপরে 1 বছরেরটা বের করে নিছি। হ্যাঁ 1 বছর থেকে সেখানে মাসে বের করে নিছি, বুঝছি। সরি। তারপরে আমরা লিখব, ব্যাখ্যা লিখে দাও। টু অ্যাডজাস্ট depreciation depreciation expense on equipment। 3 নাম্বারটা একটু পড়ে আসি। অফ দ্য 18,000 earner laundry fish is the trial balance, is the 12,000 trial balance 12,000 has been earned। 12,000 কি হইছে? হয়েছে তার মানে 12,000 টাকা আয় হইছে। কবে হইছে? বাই ডিসেম্বর 31। আমি আবার একটু ভেঙে বলছি, এখানে বলছে অফ দ্য 18,000 আনার্ন লন্ডি ফিশ। এই 18,000 টাকা কি আনার্ন লন্ডি ফিশ। দেখো এই যে লেখা আছে আনার্ন লন্ডি ফিশ 12,000 টাকা, বুঝছো? ট্রায়াল ব্যালেন্সে দেখো আনার্ন লন্ডি ফিশ 12,000 টাকা দেওয়া আছে, আছে না? 18,000 ভাইয়া সরি 18,000 সরি টাকা দেওয়া 12,000 কেন বলছি, 18,000 টাকা। হ্যাঁ এই যে 18,000 দেওয়া আছে না লন্ডি ফিশ, জি ভাইয়া এইটাই এই আমার আবার অ্যাডজাস্টমেন্টটা আবার রিপিট করে বলে দিছে যে আর্নার লন্ডি ফিশ, এটা হচ্ছে এই যে 12,000 টাকা, সরি 18,000 টাকা আর্নার লন্ডি ফিশ ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স। এটা আছে ট্রায়াল ব্যালেন্সে আছে। আচ্ছা ট্রায়াল ব্যালেন্সে আছে বলতে এটা আয় হিসেবে আছে না দায় হিসেবে আছে? দায় হিসেবে আছে। যদি দায় হিসেবে কোনো জিনিস থাকে আমরা জাবেদা দিব কার? তাহলে আমরা আয়ের জাবেদা দিব। তো আমরা জাবেদাটা লিখে ফেলি। তাহলে আয়ের জাবেদা দিলে আয় কোন দিকে যাবে? আয় যাবে ক্রেডিটে। তাহলে আমরা লিখব আর্ন আসবে ডেবিটে। আর্ন তাই কেন হবে? এটা না আমি পাবো, সার্ভিসটা না আমি দিচ্ছি। আর্নার্ড লন্ড্রি ফিশ। আমরা কোশ্চেনটা আবারও আলোচনায় আসব। আর্নার ওরা কি নামে লিখছিল লন্ড্রি? আমি একটু দেখিনি ওরা কি নামে লিখছিল। লন্ড্রি ফিশ। আচ্ছা তাহলে আমরাও একটু ওরা যে নামে লিখছে ওই নামে লিখবো আর্নার। ভাই আপনি আয়ের জাবেদা দিচ্ছেন না? হ্যাঁ আই ক্রেডিটে যাবে। লন্ড্রি ডি আর ওয়াই। আচ্ছা আমি বানান মেবি ভুল লিখেছি। লন্ড্রি ফিশ এফ ই ডবল এস ফিশ আর্নার লন্ড্রি ফিশ। ফিশ না ফিশ হবে। আর্নার ফিশ। এখানে তুমি এখানে রেভিনিউ লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? আমি তোমাকে বোঝানোর জন্য এখানে রেভিনিউ লিখে দিলাম, আর ই ভি ই এন ইউ ই। আর লন্ড্রি ফিশ রেভিনিউকে আমরা ক্রেডিট করব, অথবা এখানে লন্ড্রি ফিশ রেভিনিউ দিতে পারো বা সার্ভিস রেভিনিউ দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে যাদের কোশ্চেনটা ছিল আবার একটু ট্রাই করো। দেখো এখানে এই লন্ড্রি ফিশটা আয় নামে লেখা নাকি দায় নামে লেখা? দায়। যদি দায় হয় তাহলে যাবে তো হবে কার? আয়। তাহলে আয় কোন দিকে যাবে? ক্রেডিটে ক্রেডিট দিক। আর দায় কোন দিকে আসবে?
ডেবিটে ডেবিটে দেখো এই যে আমরা লিখছি দায়, এই যে আনানটাকে এই যে এটাকে ডেবিট করে দিছি আর আয়টাকে ক্রেডিট করে দিছি। ক্লিয়ার? জি ভাইয়া। এই জাবেদাটা কার? আয়ের, তার মানে টাকা বসবে কার? আয়ের টাকা বসবে। আচ্ছা আমরা কোশ্চেনটা আরো ক্লিয়ারলি ভাবে পড়বো। এখানে বলে দিছে, দেখো এখানে বলে দিছে যে এই যে 18,000 টাকা আর্নার লন্ডি ফিস যেটা ট্রায়াল ব্যালেন্সে আছে সেখান থেকে 12,000 টাকা আর্ন হয়ে গেছে ডিসেম্বর 31-এ। তার মানে আয় হয়েছে মাত্র কয় টাকা? 12,000 12,000 টাকা। কাদের পাশে 12,000 সাউন্ড হয় এটা একটু সাউন্ড একটু অফ করে রাখবা, হ্যাঁ, যাদের পাশে সাউন্ড আছে। তার মানে আমাদের এখানে 12,000 টাকা বসবে। ভাই এই টাকার কোনো পরিবর্তন হলো না কেন? এটা কেন পরিবর্তন হলো না? আর কারণ টাকা এখানে অ্যাডজাস্টমেন্টে ডিরেক্টলি বলে দিছে, ডিরেক্টলি বলে দিছে আমার 12,000 টাকা আয়। এই জন্য আমরা আর ঝামেলার ভেতরে যাই নাই। প্রশ্নে যদি বলা ও থাকে আচ্ছা আচ্ছা, আমার এখানে আয়ের টাকা লাগবে নাকি দায়ের টাকা লাগবে বলো তো? আয়ের টাকা। আয়ের তার মানে টাকা। আমার কোশ্চেনে যদি বলেই দেয় আয়, এখানে বলে দিয়েছে 12,000 টাকা হ্যাজ বিন আর্ন, তাহলে আমি কেন ঝামেলার ভিতরে যাব? কোশ্চেনে তো দেওয়াই আছে। ও আচ্ছা আচ্ছা, যদি দেওয়া না থাকতো তাহলে আমরা ওই যে মানে যোগ বিয়োগ করে টোরে বের করতাম। আচ্ছা এরপরে 4 নাম্বারটা আমরা একটু পড়বো সবাই। এখানে বলছে যে লন্ড্রি সার্ভিস। তাহলে লন্ড্রি সার্ভিস বলতে কোন ধরনের সার্ভিস আমরা বুঝতেছি? জামা কাপড় আয়রন করা বা মানে পরিষ্কার করা এই ধরনের বুঝতেছি। তার মানে লন্ড্রি সার্ভিস অফ টাকা, কয় টাকা সার্ভিস? 288 288। ওয়ার্ড পারফর্মড, এই পারফর্ম মানে প্রদান করা বা সার্ভ করা। আমি প্রদান করছি ওয়ান মানে- অ্যাকাউন্ট। ওয়ান অ্যাকাউন্ট মানে কি? ও বাকি বাকিতে অর্থাৎ বাকিতে দিছি। কাকে দিছি? ফর এ কাস্টমার, একজন কাস্টমারকে দিছি। কবে দিছি? অন ডিসেম্বর 31। আমি এবার এক লাইনে পড়ে যাই। লন্ড্রি সার্ভিস অফ টাকা আছে 288, ওয়ার্ড পারফর্ম অন অ্যাকাউন্ট বাকিতে ফর এ কাস্টমার অন ডিসেম্বর 31। অর্থাৎ ডিসেম্বর 31 তারিখে, অর্থাৎ আমি যেদিন অঙ্ক করতেছি সেই দিনকেই আমরা একটা বাকিতে একটা কাস্টমারকে সেবা দিয়ে দিছি। কয় টাকার? 288 আমি টাকা পাইছি না। না, তার মানে বাকিতে সেবা দিছি। তার মানে যদি আমি কখনো সেবা দিয়ে থাকি, তার মানে বলছিলাম যে সেবা যদি মানে সেবাটা যদি সার্ভিসের মাধ্যমে হয় তাহলে মুখস্থ যাবে ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন এই পর্যন্ত, এই ডিসেম্বর 31 পর্যন্ত যদি বলা থাকতো তাও আমরা যাবে যেটা করতে পারতাম। এরপর দেখো তোমাকে আরো একটু ভাঙ্গাই বলছে, যে আরো ভেঙে দিছে ওরা। নো বিল, কোনো বিল হয় নাই, মানে বিল হ্যাজ বিন সেন্ড টু দ্য কাস্টমার, ওই কাস্টমার করতে কোনো বিল সেন্ড হয় নাই। এবং অ্যান্ড নো জার্নাল এন্ট্রিজ হ্যাজ বিন মেড, কোনো জাবেদাও তৈরি করা হয় নাই। তার মানে কাস্টমারও আমাকে কোনো বিল দেয় নাই, আমি কোনো জাবেদাও তৈরি করি নাই। যেহেতু কাস্টমার বিল দেয় নাই সেহেতু বাকি আছে, তাই আমার জাবেদা তৈরি করা হয়নি, তাই আমি এখন জাবেদা তৈরি করে দিব। তাই যেহেতু বাকিতে দিছি তাই জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বুঝছো না বোঝো নাই? বুঝছি। ঠিক আছে। আচ্ছা এটা নাম্বারিং, সরি এটা নাম্বার আসবে হচ্ছে 3, আর এখন যেটা করব এটা নাম্বার আসবে হচ্ছে 4। তাহলে আমরা লিখে ফেলবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কয় টাকা সেবা দিছি? 288 টাকা। 288। আচ্ছা আমাদের কোনো সেবা দেওয়াটা সেটাকে আমরা কোন নামে লিখছি? সার্ভিস রেভিনিউ নামে। আচ্ছা তাহলে আমরা একটু কাজ করে আসি। এখানে যে আমরা যে লন্ড্রি ফিস রেভিনিউ লিখছিলাম না, এখানে আমরা সেবাটা কি নামে লিখছিলাম? লন্ড্রি। তাহলে আমি এখানেও লন্ড্রি ফিস রেভিনিউ লিখবো বা সার্ভিস রেভিনিউ, বা আমি এটা লিখতে পারি যে এখানে সার্ভিস রেভিনিউ লিখলাম, তাহলে আগেরটাকেও সার্ভিস রেভিনিউ লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। যেটা লিখবো আমরা একটা করব। হ্যাঁ এজন্য দুটোকে আমরা একটা করব, হয় এখানে সার্ভিস রেভিনিউ দুই জায়গায় সার্ভিস রেভিনিউ লিখবো, অথবা এখানে আমরা লন্ড্রি ফিস রেভিনিউ লিখবো, যে কোনো একটা লিখবা। লন্ড্রি দেন, কারণ এটা তো লন্ড্রি দিয়ে করতেছি। হ্যাঁ তাহলে ভাইয়া আনার লন্ড্রি ফিস কি চেঞ্জ করা লাগবে? না না, তাহলে আমরা একটা কাজ করি, এরা যেভাবে লিখছে ওইভাবেই লিখবো। যেমন আমি আগের বার যেটা লিখেছিলাম, এই যে এখানে লন্ড্রি ফিস রেভিনিউ লিখছিলাম না, জি তাহলে আমি এখানেও আমরা লিখবো লন্ড্রি ফিস রেভিনিউ, সরি সার্ভিস। এই সার্ভিসটাই হচ্ছে লন্ড্রির কাজ, বুঝছো?
এই যে যে আমরা যে আর স্যাররা সার্ভিস, তো এমনিতেও বসবে না। সার্ভিস রেভিনিউ। এই সার্ভিসটাই হচ্ছে লন্ড্রির সার্ভিস। এখন তুমি এই লন্ড্রি নামে লিখতে পারো, সার্ভিস নামে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে টু অ্যাডজাস্ট লিখে নাও। লন্ড্রি ফি সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট। হ্যাঁ এটা তাহলে করলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এরপরে আমরা 5 নাম্বারটা পড়বো, লাস্ট 5 নাম্বার। 5 নাম্বারটায় আমরা যখন আসবো সেখানে একটু দেখে নিব, আমি এটাকে মার্কগুলো তুলে দিই। 5 নাম্বারটা সবাই একবার একটু পড়ে নাও, তাহলে আমার বোঝাতে গেলে সুবিধা হবে। সবাই একটু মনে মনে দেখে নাও কি লেখা আছে। এখন বলা আছে, আমি পড়ছি, দ্য স্যালারিজ ইনকার্ড। এই ইনকার্ড শব্দের অর্থ হচ্ছে ঘটা বা কোনো একটা ঘটনা ঘটে গেছে, স্যালারির একটা ঘটনা ঘটছে, বাট নট পেইড, যেটা এখনো পেইড করা হয় নাই, অ্যাট দ্য এন্ড অ্যাট দ্য ইয়ার এন্ড, অর্থাৎ বছর শেষেও অফ টাকা আছে 3000। অর্থাৎ স্যালারির একটা ঘটনা ঘটছে, সেই স্যালারির টাকা হচ্ছে তোমার 3000 টাকা, সেটা এখনো পেইড করা হয় নাই। তার মানে স্যালারিটা আমাদের জন্য আয় নাকি ব্যয়? ব্যয়। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। হ্যাঁ এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই স্যালারি তো আয়ও হতে পারে, হতে পারে না যে মনে করো যে আমি কোচিং থেকে যে স্যালারি পাই সেটা আমার জন্য কি আয়, কিন্তু ভাই এখানে পেজ কথাটা উল্লেখ আছে তো, আচ্ছা। এজন্য আর একটু দায় বুঝি। আর যদি কোচিং যে আমাকে যে স্যালারিটা দিচ্ছে সেটা কোচিং এর দৃষ্টিকোণ থেকে কোচিং এর কি ব্যয়। ব্যয়। এজন্য যদি কখনো আয় হয় সেখানে স্পষ্ট করে বলে দিবে যে এটা তোমার জন্য আয়। আর যদি নরমালি না বলে, আমাদের বেসিক সেন্স স্যালারি সাধারণত এক্সপেন্স হয়, তাই এটাও এক্সপেন্স। আর এখানে বলে দিয়েছে এটা পেইড করা হয় নাই, তার মানে আমি পেইড করিনি, তার মানে আমি যেটা পেইড করবো সেটা তো আমার জন্য ব্যয়, ঠিক আছে। তার মানে স্যালারি আমাদের বাকি আছে, তার মানে স্যালারি বাকি আছে অর্থাৎ বকেয়া খরচ। বকেয়া খরচের জাবেদা এক্সপেন্স ডেবিট আর পেয়েবল ক্রেডিট। তার মানে আমরা জাবেদা লিখবো স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। salaries expense debit আর লিখবো salaries payable credit। সরি আমি লিখে দিই। এটা বোঝো না এমন কোনো কিছু আছে? ভাই 4 নম্বরে অ্যাডজাস্ট একটু আমরা আসছি, কোনো সমস্যা নেই, সরি। স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট কয় টাকা বাকি আছে? 3000 টাকা। আমরা লিখে দিব 3000। ব্যাখ্যা কি লিখবো বলো তো? টু অ্যাডজাস্ট স্যালারিজ এক্সপেন্স, টু অ্যাডজাস্ট salary expense but not paid. এটা আরো ভালো হয়। আমি এটাকে অ্যাডজাস্ট করলাম এবং সেটাকে পেইড করা হয় না, তাই টু অ্যাডজাস্ট স্যালারিজ এক্সপেন্স বাট নট পেইড। সরি আমি এখানে দাগ নাম্বার দিতে চাচ্ছি, এটা হচ্ছে 5 নাম্বার। এখন বলো যে কোনোটাই কি প্রবলেম আছে? ভাইয়া এই স্যালারিটা কি আমার পক্ষ থেকে দেওয়া লাগবে, মানে কোম্পানির পক্ষ থেকে? হ্যাঁ কোম্পানির পক্ষ থেকে। বোঝা গেছে এটা? আমরা আজকে আরো একটা কোশ্চেন যতদূর পারি, আমাদের সময় যেহেতু আছে, আমরা দেখি কতদূর কমপ্লিট করতে পারি। আচ্ছা এটা কি কোনো কোশ্চেন? না হলে আমি এটা নিয়ে নাকি রিপিট করবো, নাকি নতুন অঙ্কে যাব? 17 নম্বর অঙ্কটা কর। নতুন অঙ্কে যান। আচ্ছা বাসার কাজ দিয়েছিলাম কত নাম্বার? 17? জি ভাই 17। আচ্ছা এটা কি সবাই 17 আচ্ছা এটা কি সবাই প্র্যাকটিস করছো বাসায়? করেছি কিন্তু ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যদি প্র্যাকটিস করে থাকো তাহলে আমি করব না, আমি মুখে বলে দিচ্ছি, দেখো মেবি হয়ে যাবে। আমি মুখে বলবো, তাহলে তোমরা একটু করে নাও, আমি আর খাতায় লিখবো না, ঠিক আছে। এখানে একটু দেখো, প্রথমত আমি স্ক্রিনটাকে হালকা একটু ছোট করি, আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ দেখা যাচ্ছে তো? জি আচ্ছা এখানে খেয়াল রাখো, কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল গ্রাফিক্স কোম্পানি, ঠিক আছে। আর অঙ্ক করতেছে কবে? এখানে ইনস্ট্রাকশনে বলছে 3টা রেকর্ড। ইনস্ট্রাকশনে কয়টা রেকর্ড দিছে? 3টা। আমরা 3টা করব না, আমরা শুধু একটা করব, যেটা অ্যাডজাস্টিং করতে বলছে। আমরা এটা শিখতেছি শুধুমাত্র। এই যে দেখো অ্যাডজাস্টিং এন্ট্রিজ কবে করতে বলছে? জুন 30। আর পাশে বলে দিছে অ্যাজুমিং অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর রেকর্ডেড এভরি 6 মান্থ। অর্থাৎ আমাকে বলে দিছে যে তোমার যে রেকর্ড করা হয় সেটা হয় এভরি 6 মাসে। তার মানে অঙ্কটা কয় মাসের? 6 মাসে। 6 মাসের অঙ্ক। আচ্ছা এবার আমরা একটু দেখব, এখানে খেয়াল রাখো
দ্য টাকা আছে 3,700 টাকা ব্যালেন্স ইন সাপ্লাইজ এক্সপেন্স। ব্যালেন্স ইন সাপ্লাইজ এক্সপেন্স, এখানে একটা দেখো একটা ব্যালেন্স শব্দ অ্যাড করছে, ব্যালেন্স ইন সাপ্লাইজ এক্সপেন্স। এইখানে ব্যালেন্স বলতে বোঝাচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ব্যালেন্স বলতে কি বোঝানো হচ্ছে? ট্রায়াল ব্যালেন্স। এখানে বলছে টাকা 3,700 টাকা ব্যালেন্স ইন সাপ্লাইজ এক্সপেন্স। সাপ্লাইজ এক্সপেন্স হিসেবে এটা ব্যালেন্সে আছে বলতে ট্রায়াল ব্যালেন্সে আছে। রিপ্রেজেন্ট সাপ্লাইজ পারচেস ইন জানুয়ারি 1, এই সাপ্লাইটা ক্রয় করা হয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখে। সাপ্লাইটা ক্রয় করা হয়েছিল কবে? জানুয়ারি মাসের 1 তারিখে। আমরা বাকি তারপরে বলছে এট জুন 30 টাকা আছে 1300 টাকা অফ সাপ্লাইজ ওয়াজ অন হ্যান্ড। এখন আমার সাপ্লাই হাতে আছে 1300 টাকা হাতে আছে। কবে হাতে আছে? জুনের 30-এ। জুন 30। একটু মনোযোগী হও, আর স্ক্রিনে কেউ দয়া করে দাগ দিও না, তোমাদের ওখান থেকে ড্র করা যায়, কেউ ওখানে দাগ দিও না। এখানে একটু খেয়াল রাখো, আমরা আবার একটু প্রথম থেকে পড়ি যে সাপ্লাইটা আছে, সেই সাপ্লাইটার ব্যালেন্সে আছে 3700। আমরা একটু চেক করে দেখব 3700 টাকার কোনো ব্যালেন্স আছে কি না আদৌ। আচ্ছা আছে ওই যে না নাই আছে আচ্ছা আমি খুঁজে সাপ্লাই পাচ্ছি। সাপ্লাইজ এক্সপেন্স নিচ থেকে 4 নম্বরে। হ্যাঁ এই যে 3700 টাকার এন্ট্রি আছে। হ্যাঁ এই যে সাপ্লাই 3700 টাকার এন্ট্রি আছে, তার মানে এই সাপ্লাইটা কোন ভাবে লেখা হয়েছে? ব্যয় হিসেবে। এখন এখানে একটু মনোযোগ দাও, খেয়াল করো এদের কথাটা। আচ্ছা আমরা যদি কোনো জিনিসের সাপ্লাই ক্রয় করি সেটা সম্পদ হিসেবে লিখি না খরচ হিসেবে লিখি? খরচ হিসেবে। সম্পদ। আমি মনে করো যে সাপ্লাই পারচেস, তুমি নরমালি কি যাবেদা দিবা? সাপ্লাইজ এক্সপেন্স আর ক্যাশ নাকি সাপ্লাই আর ক্যাশ? সাপ্লাই আর ক্যাশ। কারণ আমরা মনিহারি ক্রয় করলে লিখবো যে মনিহারি ডেবিট, আর হচ্ছে নগদ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট, তাই লিখবো। জি এখন আমি কিন্তু আগের দিন একটা কথা বলছিলাম, এই ধরনের জিনিস সেটা সম্পদ হিসেবে লেখা যায়, খরচ হিসেবে লেখা যায়, আয় হিসেবে লেখা যায়, দায় হিসেবে লেখা যায়, কোশ্চেনের সিচুয়েশন বুঝে। এখন এটা আমার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে আমি যার অঙ্ক করছি তার উপরে। এ যখন সাপ্লাইটা ক্রয় করছে কোন মাসে ক্রয় করছে? জানুয়ারি 1-এর কথা বলেনি, জানুয়ারিতে ক্রয় করছে। হ্যাঁ এটা জানুয়ারিতে ক্রয় করছে। এখন জানুয়ারিতে ক্রয় করলে যদি আমরা এটাকে লিখতাম তাহলে আমরা এটা সম্পদ হিসেবে লিখতাম, কিন্তু আমরা অঙ্ক করতেছি গ্লোবাল গ্রাফিক্স, সে লিখছে কোন নামে? খরচ নামে। খরচ। তার মানে আমাদের এখানে কোনো মতামত কোনো কিছু যায় আসে না, ও কোন নামে লিখছে? ও লিখছে খরচ। তাহলে ও যদি খরচ লেখে তাহলে আমরা এখন জাবেদা লিখবো সম্পদের। তার মানে আমরা এখন জাবেদা দিব সাপ্লাই ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। জাবেদাটা একটু লিখে ফেলো সবাই, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাই ক্রেডিট। যারা খাতায় করছো কারেকশন করো, আর যারা করো নাই তারাও সাপ্লাই আর সাপ্লাইজ এক্সপেন্স না? হ্যাঁ সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। আমি কি আগের বার উল্টা বলছিলাম নাকি? জি ভাই না বলতে পারি। স্যার কি হবে আপনারা একটু ট্রায়াল ব্যালেন্সে যদি খরচ থাকে তাহলে আমার ওইটা সম্পদের হবে। হ্যাঁ সম্পদের হবে, তাই আমি এখন জাবেদা লিখবো সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ। হ্যাঁ তাহলে এটা সাপ্লাইজ অন হ্যান্ড 1300 টাকা, এটা নিয়ে অঙ্কটা হবে না সম্পদের? আচ্ছা আমি এখানে একটা জিনিস একটু খেয়াল, হ্যাঁ এটা নিয়েই হবে। তুমি এইটার উপর ডিপেন্ড করে জাবেদার বেস করো না, আপাতত কয়েকটা অঙ্ক তুমি ডিপেন্ড করো ট্রায়াল ব্যালেন্সের উপর বেস করো, ঠিক আছে? যখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন ইজিলি বুঝতে পারবা। যেমন আমি এখন কোশ্চেন দেখলেই বুঝতে পারি কি জাবেদা হবে, ঠিক আছে? তুমি কনসেপ্টটা এরকম রাখো, তুমি জাবেদাটা করছো সাপ্লাই, তাহলে সাপ্লাইটা সম্পদ আছে তাই জাবেদা দিব সাপ্লাইটা খরচ হিসেবে লেখা আছে, জাবেদা দিব সম্পদের। তার মানে সাপ্লাই ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। তুমি একটু এইভাবে বোঝার ট্রাই করো। ভাই আমি তো করছি সাপ্লাইজ অন হ্যান্ড ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 1300 টাকা। হ্যাঁ হবে, সেটাই ঠিক আছে। ঠিক আছে। যেহেতু আমাদের সম্পদে যাবে ভাইয়া অঙ্কটা আমরা কত তারিখে করতেছি? জুন 30-এ। এই যে লাস্টে বলে দিছি, এই যে জুন 30, হ্যাঁ ঠিক আছে? তার মানে টাকা বসবে 1300 টাকা, কারণ আমাকে এখানে সম্পদের আর লাস্টে বলে দিছে যে সাপ্লাই হাতে আছে, এই জুন 30-এই হাতে আছে, যেদিন অঙ্ক করতেছি সেদিন 1300 টাকা হাতে আছে, তবে 1300 টাকা বসবে। হইছে এটা? আচ্ছা এরপরেরটা আমাকে বলো যে নোটস পেয়েবল বন্ডস পেয়েবল এর উপরে যদি কোনো সুদ হয় কি যাবে দেওয়া হবে? দেখো 2 নাম্বার তাই আছে। তোমাদের আরো কয়েকটা দিন পরে দেখবা যে তোমাদের জাবেদা হয়ে যাচ্ছে, জাবেদা তুমি ইজিলি সব পারতেছো, কিন্তু টাকায় প্রবলেম হয়ে যাচ্ছে টাকা বসানোর ক্ষেত্রে। এখানে দেখো এই যে নোটস পেয়েবল এর উপর এই যে একটা পার্সেন্ট আছে, তার মানে এটা সুদ, তার মানে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। জাবেদা লিখে ফেলো দ্রুত, ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল।
লিখছো? জি জি ভাইয়া। আচ্ছা, আমি বলছিলাম প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদকাল থাকে, এটা কতদিন যাবে। এখানে দেখো এটা ইস্যু করা হয়েছে কবে? ফেব্রুয়ারি 1। ফেব্রুয়ারি 1 থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে কত পার্সেন্ট রেট, পার্সেন্ট কত রেট? 12%। 12%। এই যে বলা আছে 6 মান্থ নোট, বলছে নাকি যে 6 মান্থ ইন্টারেস্ট, তাই বলছে? না জি ভাইয়া, না। ওটা 1 বছরের সুদ। আমার কথা বুঝো, এখানে বলছে 6 মান্থ নোট, এই নোটের মেয়াদ কত মাস? 6 মাস। এখানে এখানে কি ডিরেক্টলি বলছে যে 6 মাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট শব্দ বলা আছে? না, তাহলে জি কিন্তু না। তুমি এখানে 6 মাসের আবার সুদ কেটে দিও না, বুঝছো আমার কথা? জি 1 বছরের সুদ হবে। না, 1 বছরের সুদ হবে না, আবার খেয়াল রাখো। তার মানে আমরা ইস্যু করছি কবে? ফেব্রুয়ারির কবে? ভাইয়া ফেব্রুয়ারি আমাকে শেষ করতে দাও, 1 বছরের সুদটাই তো বের হবে। আমাকে শেষ করতে দাও। আমরা ফেব্রুয়ারি থেকে স্টার্ট করছি, মানে যেদিন আমরা ইস্যু করছি সেদিন থেকে ইস্যু করে আমি অঙ্ক করতেছি কবে? জুনের কত? 30। তার মানে ফেব্রুয়ারি থেকে জুন 30 পর্যন্ত কয় মাস? 5 মাস। 5 মাস। তার মানে আমার এখানে 5 মাসের সুদ লাগবে। আমরা এখানে নোটস পেয়েবল আছে 9000, সরি 17000। তাহলে 17000 টাকার উপরে 12% করো। 2040 ওকে দাও ওকে ভাগ 12 গুণ 5, 850। তাহলে 850, তাহলে 850 টাকা বসাই দাও। পার্সেন্ট করলে অটোমেটিক্যালি 12 মাস বেরোবে সব সময়ের জন্য, তাই ওকে অল আমি টাইম। সেটা বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। বুঝতে পারছি আপনার কথা। এজন্য সব সময়ের জন্য পার্সেন্ট করলে হ্যাঁ, 12 দেবে। ভাগ 12 কত? ভাগ 12 গুণ 5। 5। কেউ আবার কনফিউজড হয়েও না যে এখানে 6 আছে আমি কেন 5 বলতেছি, এই 6 এর কোনো ভ্যালু নেই। স্টুডেন্টরা কিন্তু এখানেই ভুল করে, স্টুডেন্ট এখানে ডাইরেক্টলি 6 মাসের সুদ বসায় দেয়। ভাইয়া কারণ কি এখানে ফেব্রুয়ারির 1 দেওয়া আছে তাই? ফেব্রুয়ারির 1 থেকে যেদিন অঙ্ক করতেছে এই পর্যন্ত গুনবো। ফেব্রুয়ারির 1 থেকে জুন পর্যন্ত গুনলে মাত্র 6 মাস হয়, 5 সরি 5 মাস হয়। হ্যাঁ, ভাইয়া ইনস্ট্রাকশনে তো আবার লেখা আছে যে রেকর্ডেড এভরি 6 মান্থস, ওটার কোনো ইফেক্টিভ পড়বে? না না না, এটা এফেক্টিভ করবে না। এরপরে আমাদের 3 নাম্বারটা পড়বো। দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ প্রিমিয়াম 1 ইয়ার পলিসি। 1 ইয়ার পলিসি মানে কয় বছরের পলিসি? 1 বছরের। আচ্ছা, ইন্স্যুরেন্সটা এক্সপেন্স, দেখো এই যে ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই ব্যালেন্স বলতে ট্রায়াল ব্যালেন্স বোঝাচ্ছে। যে ট্রায়াল ব্যালেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্সটা সেটার মেয়াদকাল 1 বছর। দেখি আমরা একটু ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে কিনা। এই যে আছে, ট্রায়াল ব্যালেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে। তার মানে এটা সম্পদ হিসেবে আছে না খরচ হিসেবে আছে? খরচ হিসেবে। তাহলে আমার জাবেদা হবে সম্পদের। তাহলে জাবেদা লেখো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স হ্যাঁ, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। এখন টাকা কিভাবে বের করব খেয়াল করো। এখানে যে 18000 টাকা, এই যে আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, এখানে যে 18000 টাকা আছে, সরি 1800 টাকা আছে। ভাইয়া। হ্যাঁ, 1800 টাকা আছে। সেই টাকাটা কত বছরের পলিসি? 1 বছর। 12 মাসের 1 বছর। তার মানে আমরা বলতে পারি 1800 টাকা 12 মাসের টাকা। এখন এটা ডেটেড মানে এখান থেকে শুরু, কবে থেকে শুরু? মার্চের 1 তারিখ। তাহলে মার্চের 1 তারিখ থেকে শুরু। একটু আমরা টাইম লাইনে ফিরে যাব। কবে থেকে শুরু হয়েছে? মার্চ থেকে, তাই না? আমরা এটাকে মার্চের 1 মার্চ থেকে শুরু, তাহলে এখান থেকে কেটে দিলাম। কতদিন পর্যন্ত যাবে? 6 মাস, তাই না? হ্যাঁ, মার্চ থেকে শুরু। কয় দিনের পলিসি? সরি আমি তো ভুল লিখলাম, 1 ইয়ারের পলিসি না? জি ভাইয়া, 1 বছর। আচ্ছা, আমি একটু রিলোডে করে যাই, এটাকে কেটে দিই, এটাকে কাট করে সামনে দিয়ে দিই। আচ্ছা, এবার দেখো তো, তাহলে মার্চ থেকে শুরু, মার্চ থেকে শুরু 1 বছরের পলিসি। তার মানে এখানে 12 মাস যদি লিখি তাহলে কোন মাসে যে শেষ হবে? ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, এই হচ্ছে টোটাল 12 মাস। এখন অঙ্ক করতেছি কবে? জুনের 30 জুনে 30-এ। তার মানে আমরা একটু জুন 30, এই যে এখানে এখানে জুন 30-এ এর লাস্টে এসে দাগ দেবো। ঠিক আছে, জুন 30। এখন এই দাগের আগে আগে কয়টা মাস আছে? 1 2 3 4 মাস। আমি একটু আবারও একটু চেক করে নিই অঙ্কটা, আমি একটু ভুল বলছি কিনা। না, ঠিক আছে, মার্চ থেকে শুরু। হ্যাঁ, যেহেতু মার্চ থেকে শুরু। আচ্ছা,
হ্যাঁ এই যে তাহলে জুন 30, তাহলে জুন 30-এ আসলে এখানে পিছনে আমাদের এই কয় মাস কি হয়েছে এক্সপেন্স হয়েছে, তাহলে কয় মাস এক্সপেন্স হয়েছে কয় মাস 4 মাস। 4 মাস। তাহলে 4 এখন মাস। সামনে আছে কয় মাস 8 মাস। 8 মাস। 8 মাস। আমি জাবেদাকে সম্পদের দিছি না খরচের? খরচের সম্পদের। সম্পদের। তাহলে আমার টাকা বলবে কয় সম্পদের মাসের জাবেদা। বলো তো 8 8 মাসের। মাসের। তার মানে এখানে ইজিলি 1200 ক্যালকুলেশনটা টাকা। করে ফেলবা। ক্যালকুলেশনটা 1200 করবা টাকা। এমন যে 1800 টাকা ভাগ 12 গুণ 8 কত টাকা হয়? 1200 টাকা। তাহলে যে টাকা আছে ওই টাকাটা বসায় দাও। এইটার জাবেদাটা কি হবে আরেকবার একটু বলবেন ভাইয়া? প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। এই টাকার ইয়েটা এই হিসাবটা আবার একটু বলবেন? কোন টাকার হিসাব? কয় নম্বরের? এই যেটা করাচ্ছেন এই যে ইন্স্যুরেন্সের এটা একটু আবার একটু বলেন, টাকাটা মাসের এটা একটু আবার। এখন আপনি এখানে কোন জায়গাটা বুঝতে পারেননি আমাকে সেটা একটু বলেন। এক্স্যাক্টলি কোশ্চেনটা আপনার কোন জায়গায়? যে হিসাবটা বের করছেন না, যে মার্চ মাস থেকে তো মানে এখানে আচ্ছা এক বছর আগে আপনি বলেন আপনার নিয়ম অনুযায়ী কয় মাসের টাকা হওয়ার কথা ছিল, আগে আমি আপনার কোশ্চেনটা বুঝে নিই। ওই যে মানে আপনি যেভাবে যেটা বুঝাইছেন না যে এক বছরের টাকা থেকে আমরা মানে আমি এটা বুঝিনি। তা আপনার কি কোনো মতবাদ আছে যে এখানে কয় মাসের টাকা হবে? আপনার কি কোনো মত আছে যে এই কয় মাসের টাকা হবে? আপনার কাছে যেটা একটু বের করছেন এদিকে খেয়াল করেন, ডেটেড কবে থেকে? মার্চের কবে? 1। কত দিনের জন্য? 1 বছর। আপনি আপনার খাতায় রাফ পেজে লিখবেন মার্চ থেকে শুরু করে 12 মাস পর্যন্ত লিখবেন। দেখেন আপনার 12 মাস লিখলে ফেব্রুয়ারি পর্যন্ত আসে। ঠিক আছে? এখন আপনি অঙ্ক করতেছেন কবে? ভাই আপনার কথা রিপিট হচ্ছে। আচ্ছা সবাই একটু মাইক্রোফোনটা অফ করে দিয়ে অন করে দাও। হ্যাঁ এবার খেয়াল করো, তাহলে আমি অঙ্ক করতেছি জুন 30-এ। তা আমি যদি জুন 30-এ এখানে অঙ্ক করে থাকি তাহলে এই যে আমি দাগটা দিব সেই দাগটা দিব জুন 30-এর এখানে। যদি এখানে দাগ দিই তাহলে পিছনে গেল কয় মাস? 4 মাস। পিছনে 4 মাস। আচ্ছা যার কোশ্চেন ছিল সে কি আছো? জি ভাই আছি, আমার এখানে হেডফোন নাই এজন্য কথা রিপিট হচ্ছে, আমি মাইক্রোফোন অফ করে বলেন বুঝান আমি বুঝতেছি। আচ্ছা এখানে অনলি 4 মাস পিছনে আর সামনে আছে 8 মাস, তাই এই যে লিখছি এক্সপেন্স 4 আর অ্যাসেট 8। আর আমাদের এখানে জাবেদা দিছি অ্যাসেটের, তাই 8 মাসের টাকা বসাইছি। আর সবাই একটু ইয়ারফোন লাগবে, ইয়ারফোন না থাকলে এই কথার ঝামেলা হয়। আর 10 মিনিট সময় আছে। ভাইয়া ইন্স্যুরেন্স এক্সপেন্সের যে 1800 টাকা ওটা তো খরচ হিসেবে দেখাচ্ছে, তাহলে ওর ভিতর থেকে আবার প্রিপেইড কি করে থাকতে পারে? মানে ওটা পুরোটাই খরচ না? এটা আমি খরচ হিসেবে লিখছি, কিন্তু এই খরচটা আমার 12 মাসের খরচ হিসেবে লিখছি, 1 ইয়ারের খরচ হিসেবে লিখছি, কিন্তু আমার এখনো 1 ইয়ার পূর্ণ হয়নি। ও আচ্ছা, তাই 1 ইয়ার পূর্ণ হয়নি, তার মানে কেবল খরচ হয়েছে মাত্র 4 মাসের। তাই এর ভিতর থেকে আমরা এই যে 1200 টাকা বের করলাম, এই 1200 টাকা এখনো সম্পদ আছে, তাই আমরা সম্পদ হিসেবে লিখে নিলাম। আচ্ছা এর পরেরটা একটু খেয়াল রাখবা, এটা একেবারে ইজি। এদিকে তাকাও, এর পরে যেটা আছে, সরি রিমেইনিং 10 মিনিট আছে আর। এখানে বলছে কনসাল্টিং ফি আর ক্রেডিটেড টু রেভিনিউ হোয়েন রিসিভ মানে যখন রিসিভ করা হয়েছিল। এটা একটা কনসাল্টিং ফি মানে একটা পরামর্শ ফি বাবদ এটা, অর্থাৎ কনসাল্টিং ফি আর ক্রেডিটেড টু রেভিনিউ, এটা ক্রেডিট করা হয়েছে রেভিনিউ হিসেবে হোয়েন রিসিভ। আচ্ছা যদি কোনো আয় রিসিভ করা হয় সেটা ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট হবে। ক্রেডিট হবে, কারণ আয় তো ক্রেডিট হবে। কোনো আয় যদি আমি রিসিভ করি বা কোনো আয় যদি আমি পাই তাহলে সেটা আমার জন্য ডেবিট না ক্রেডিট? ক্রেডিট।
ক্রেডিট, কারণ সেটা আমার জন্য ক্রেডিট। এই জন্য ওরা বলছে যে কনসাল্টিং ফি আর ক্রেডিটেড টু রিসিভ হোয়েন, সরি টু রেভিনিউ হোয়েন রিসিভ, যখন আমি রিসিভ করছিলাম। এই যে দেখো যে কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট হিসেবে 6000 লেখা আছে। তাহলে লেখা আছে কোন হিসেবে, আয় নাকি দায়? দায় হিসেবে। আয় হিসেবে। তাহলে জাবেদা হবে কার, দায়ের। হ্যাঁ তাহলে জাবেদা লেখো যে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ডেবিট আর কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। সবাই জাবেদা লেখো কনসাল্টিং রেভিনিউ দায়ের যাবে হবে। ও সরি আমি ভুল বলছি, আমি ভুল বলছি, কনসাল্টিং রেভিনিউ আমি ভুল বলছি, এক মিনিট আমাকে বলতে দাও। দায়ের জাবেদা হবে, তাহলে জাবেদা লিখবা যে কনসাল্টিং রেভিনিউ ডেবিট আর আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। কনসাল্টিং রেভিনিউ ডেবিট আর আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। 1100 টাকা। আর এখানে যে আনআর্নড এর জাবেদা দিছি, তাই এখানে বলে দিছে যে কনসাল্টিং 1100 টাকা এখনো আনআর্নড। তার মানে এই যে আনআর্নড টাকা দেওয়া আছে, তাই আর কোনো ক্যালকুলেশনে যাব না, 1800 টাকাই বসাই দেব। 1100 ভাইয়া। আচ্ছা আমি খালি আজকে ভুলভাল বলতেছি কেন? আচ্ছা তারপরেরটা, হ্যাঁ পরে ভাই কনসাল্টিং রেভিনিউ কি ডেবিট? কনসাল্টিং রেভিনিউ ডেবিট আর আনআর্নড কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। ভাই একটু তাড়াতাড়ি করেন, এখনই কেটে যাবে নেই। এখনো 7 মিনিট। ভাইয়া এর হচ্ছে অ্যাডজাস্ট একটু বলবেন? টু অ্যাডজাস্ট টু অ্যাডজাস্ট আনআর্নড কনসাল্টিং রেভিনিউ, যেহেতু দায়ের জাবেদা দিছি। ভাইয়া এটা ট্রায়াল ব্যালেন্স না দেখেও করা যেত না? যেহেতু এই যে রিসিভ হিসেবে বলা আছে, সে সিস্টেমটা আমরা যখন ট্রায়াল ব্যালেন্স থাকবে না তখন দেখাই দিব। আচ্ছা ভাইয়া 5 নাম্বার। 5 নাম্বার গ্রাফিক্স রেভিনিউ। গ্রাফিক্স রেভিনিউ আর্নড বাট আনবিল্ড, মানে গ্রাফিক্স রেভিনিউ আয় হয়েছে কিন্তু এখনো আনবিল্ড, মানে বকেয়া আছে। টোটাল 2000। তাহলে জাবেদা লেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট 2000। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। আচ্ছা পরে পরেরটা ভাই বলো এখানে কি গ্রাফিক্স জাবেদা? রেভিনিউ এখানে গ্রাফিক্স রেভিনিউ লিখবা, কারণ কোম্পানি তো গ্রাফিক্স এর, তা ও যে সার্ভিস দেবে সেটা তো গ্রাফিক্স এরই হবে। ভাই জাবেদাটা আবার সার্ভিস রেভিনিউ। আচ্ছা এরপরে 6 নাম্বারটা ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন বললে কি জাবেদা হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ তাহলে লেখো যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে 5 নম্বরে টাকা হবে 1000। আচ্ছা কারো কথা বলার মাঝে কথা বলবা না, হ্যাঁ তাহলে কারো কথাই শোনা যাবে না। 5 নম্বরে জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট। 6 নম্বরে জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। 5 এর টাকা হবে 2000। আর 6 নম্বরে বলছে পার ইয়ারে 2000। হ্যাঁ তাহলে ওটা 1000 হবে না? আমাকে কোশ্চেন শেষ করতে দাও, তোমরা নিজেরা কোশ্চেন করলে হবে। এখন কথা হচ্ছে ডেপ্রিসিয়েশন বলছে পার ইয়ারে 2000, আর আমি অঙ্ক করতেছি অনলি 6 মাসের। তার মানে আমি টাকা বসাবো আর অর্ধেক টাকা 1000 টাকা বসাবো। ও আই সি। বুঝছো? স্টুডেন্টরা কি ভুল করবে, স্টুডেন্টরা দেখবে পার ইয়ার 2000, ও ডিরেক্টলি 2000 বসাই দিবে। কিন্তু ও তো পরীক্ষা দিয়ে বের হয়ে বলবে যে আমার সব হইছে, কিন্তু আদৌ তো ভুল গেছে। ভাইয়া টাকা কত হবে? টাকা হবে মাত্র 1000। 1000 কেন 1000? এখানে বলছে পার ইয়ারে 2000, কিন্তু অঙ্ক তো করতেছি আমি মাত্র 6 মাসে। আচ্ছা আমাদের হাতে এখনো 5 মিনিট সময় আছে। এবার বলো, কোনো প্রবলেম থাকলে বলো, না হলে আমরা আজকের মতো এখানে শেষ করব। তাহলে আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে কথা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে।